হ্যালো স্টুডেন্টস, বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্যোগে এবং হেডলাইন্স ত্রিপুরা নিউজ চ্যানেলের সহযোগিতায় আমরা আবারও তোমাদের সামনে আমাদের পদার্থবিদ্যার আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করছি ক্লাস 12-এর পদার্থবিদ্যার তৃতীয় ইউনিট, থার্ড ইউনিট। আজকে আমাদের শেষ আলোচনা এই পর্যায়ের। লাস্ট আলোচনাতে আমরা তৃতীয় ইউনিটের ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের অঙ্ক করেছিলাম একটু, ম্যাগনেটিজমের দুই একটা নিউমেরিক্যালস করেছিলাম। তো ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট আর ম্যাগনেটিজম এই দুটো চ্যাপ্টারই আমরা মোটামুটি অনেকটাই করেছি। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট তো শেষ হয়ে গেল, আর ম্যাগনেটিজম এটা চলছে। তার দুটো নিউমেরিক্যালস করেছিলাম। সঙ্গে গতকালকে আমরা একটা বার ম্যাগনেটের জন্য অ্যাক্সিসের উপরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করেছি, আবার পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করেছি। এখন গতকালকে যে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে আমরা দুই একটা নিউমেরিক্যালস রিগার্ডিং অন দোজ ফর্মুলাস আমরা করছি। একটা নিউমেরিক্যালস আমি আগেই লিখে রেখেছি যাতে একটু সময়টা বাঁচানো যায়। দুটো অঙ্ক করব, তারপর আবার আমরা ম্যাগনেটিজমের ডিসকাশনে, থিওরিটিক্যাল ডিসকাশনে চলে যাব যতটুকু পারা যায়। আজকে আমাদের শেষ ক্লাস এই সেশনের, দেখি যতটুকু পারা যায় আমরা করে ফেলবো আজকেই। আজকে যে অঙ্কটা তোমাদের সামনে প্রথমে নিয়ে এসছি এটা হচ্ছে টু ম্যাগনেটিক পোলস 40 অ্যাম্পিয়ার মিটার যার স্ট্রেংথ নর্থ এবং 10 অ্যাম্পিয়ার মিটার সাউথ আর 20 সেন্টিমিটার অ্যাপার্ট। এখানে দুইটা ম্যাগনেটিক পোল, একটা 40 অ্যাম্পিয়ার মিটার, একটা 10 অ্যাম্পিয়ার মিটারকে 20 সেন্টিমিটার অ্যাপার্ট রাখা হয়েছে। At which point on the line joining the two poles field will be zero. At which point on the line joining the two poles field will be zero. তাহলে প্রথমে একটা ছবি আঁকি। এটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার মিটার আর এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার মিটার। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। এবারে আমি যদি এটাকে অ্যাক্সিস ভাবি, so this is the line that can connect the two magnetic poles. তোমাকে বলেছে এই লাইনটার উপরে কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে। একটা তো নর্থ আর একটা সাউথ। যেখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে সেখানে কিন্তু মনে মনে আমি একটা ইউনিট স্ট্রেংথের নর্থ পোল রাখবো, রেখে আমি দেখব সেই পোলের উপরে নেট ফোর্স জিরো কিনা। যদি এমন হয়, যদি কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো, তার মানে ওই জায়গায় যদি একটা ইউনিট নর্থ পোলকে আমি রাখি, তার উপরে কিন্তু কোনো ফোর্স, নেট ফোর্স কাজ করবে না। অনেক ফোর্স কাজ করবে কিন্তু রেজাল্টেন্ট আলটিমেটলি জিরো হবে। ঠিক আছে, আমি প্রথমে এখানটায় রাখি। এটা তো 40 আর এটা হচ্ছে 10। আমি এখানে রাখলাম। এখানে ইউনিট নর্থ পোল রাখার সঙ্গে সঙ্গে সেই নর্থ পোল এই নর্থ পোলকে, এখানে তো মনে মনে একটা ইউনিট নর্থ পোল রেখেছি, এই নর্থ সেই নর্থকে ধাক্কা দেবে। কোন দিকে দেবে? এই দিকে। আর এই সাউথ এই নর্থকে কি করবে? টান দেবে। যদি টান দেয়, দুটো ফোর্সই দেখো এখানে সেম ডিরেকশনে কাজ করছে। তাহলে এটা কি সম্ভব আমি এখানে একটা ইউনিট নর্থ পোল রাখবো, তার উপরে কোনো কাজ হবে না, কোনো ফোর্স হবে না? এটা কি সম্ভব, পসিবল? দুইটা ফোর্সই একই ডিরেকশনে, তার মানে এখানে রাখার সঙ্গে সঙ্গেই ইউনিট নর্থ পোলটা এই দিকে মুভ করবে। সো ইট ইজ নট পসিবল ফর এ ইউনিট নর্থ পোল টু রিমেইন ইন এ স্ট্যাটিক কন্ডিশন এট দিস পয়েন্ট। তাহলে আমি কোথায় রাখবো? আমি এখানে ভাবলাম বড় পোলটার কাছাকাছি। এখানে যদি রাখি তখন কি হবে? এই নর্থ পোল এই পোলটাকে ধাক্কা দেবে। ও কি করবে? ওই সাউথটা কি করবে? এই সাউথটা এই পোলটাকে টান দেবে। কিন্তু এই নর্থ পোলটা এত বড়, সে এত জোরে ধাক্কা দেবে এইদিকে, ওর পক্ষে কি সম্ভব যে ও এটাকে টেনে ধরে রাখবে? তো এখানেও কিন্তু হবে না। তাহলে আর জায়গা রইল একটাই, এইটা। আমি এখানে রাখলাম। আউটসাইডে
ছোটটার কাছে। এই সাউথ পোল ওকে কিন্তু অ্যাট্রাক্ট করবে কোন দিকে? ভালো অ্যাট্রাকশন হবে। বলবো কেন? কেন অ্যাট্রাকশন হবে? কারণ এটা তো সাউথ অ্যাট্রাক্ট করবে, তারপরে ও আছে ওর কাছে, এই জন্য অ্যাট্রাকশনটা খুব ভালো হবে। সে কিন্তু রিপেল করবে, বিকর্ষণ করবে। সে কি করে করবে? এটাকে এদিকে ধাক্কা দেবে। সে নিজেও নর্থ, রেখেছিও নর্থ, ধাক্কা দেবে, কিন্তু ধাক্কাটা অনেক দূর থেকে দিচ্ছে, সেজন্য বেশি বড় দিতে পারবে না, কিন্তু সাইজ আছে, কিন্তু আবার ওর থেকেও বড়, অনেক বড়। মোটামুটি ধাক্কাটা ভালো দিতে পারে, কিন্তু দূরে হওয়াতে তত ভালো হবে না আর কি। কিন্তু দেখো এদিকে, এটা কিন্তু এখানে সম্ভব যে এই ওর জন্য এখানে যে অ্যাট্রাকশনটা, আর ওর জন্য এখানে যে রিপালশন আর অ্যাট্রাকশন ফোর্সটা উল্টো দিকে হওয়াতে একটা পসিবিলিটি আছে যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে। তা আমি এই পয়েন্টের ডিস্টেন্সটাকে এখান থেকে ধরলাম x। তাই প্রথম লিখব, লেট ল্যাঙ্গুয়েজ টেবিল লিখতে হবে, অ্যাট এ ডিস্টেন্স x from সাউথ পোল, ব্র্যাকেটে লিখো আউটসাইড, ইনসাইড না কিন্তু, field will be 0. Therefore, distance of the point from North Pole is কত হবে? এটার মধ্যে ডিস্টেন্স তো আগেই বলা আছে 20, আর ওই ডিস্টেন্স আছে x। এটা হবে 20 প্লাস x সেন্টিমিটার। তাহলে ওর জন্য এখানে ফিল্ড যা, ওর জন্য এখানে ফিল্ডের ভ্যালু সেম, কিন্তু উল্টো দিকে। আমি লিখব দেয়ারফর, ওর জন্য ফিল্ডটা লিখছি, নর্থের জন্য μ0/4π। নর্থ পোলটার ভ্যালু কত? 40 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 20 প্লাস x হোল স্কোয়ার ইকুয়াল টু, সাউথের জন্য হবে 10 ডিভাইডেড বাই x স্কোয়ার। তুমি বলতে পারো স্যার এই ডিস্টেন্সটা তো সেন্টিমিটার আছে, মিটারে নিলে ভালো ছিল। লাগবে না, এটাও সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার আছে, দুইটাই নিচে নিচে সেন্টিমিটার। তো আমি যদি এটাকেও মিটারে যেভাবে নেব, সেটাকে এইভাবেই মিটারে নেব, তাহলে আবার ওই জিনিসটাকে আমি ধরো আমি 100 দিয়ে ইন্টু করলাম, ডিভাইড করলাম, যাই করলাম, এই পাশ কেটে যাবে। তো লিখে আর না লিখে সমান ব্যাপারটা। তাহলে এর পরের লাইনে এইটা বাদ গেল, 0 0 বাদ, দুই দিকে আমি স্কোয়ার রুট করছি, 2 ডিভাইডেড বাই 20 প্লাস x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x। ঠিক নিচের লাইনে চলে যাও, 2 ইন্টু x ইকুয়াল টু কত আসলো? 20 প্লাস x। Therefore x equal to 20। তাহলে অ্যান্সার লিখতে হবে, therefore at a distance of 20 centimeter from South Pole and 30 centimeter, 20 plus 20, 40 centimeter from North Pole, the magnetic field intensity will be 0. ঠিক আছে? তাহলে একটা জিনিস আমার এখানে পরিষ্কার হয়ে গেল, যদি আমার কাছে দুটো আনলাইক
আনলাইক মানে বিপরীত প্রকৃতির। একটা নর্থ একটা সাউথ, এরকম টাইপের দুটো পোল থাকে, ম্যাগনেটিক পোল। তবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে বাইরে, কিন্তু কার কাছে? ছোটটার কাছে। যে কোনো কেস এরকম আসুক না কেন, তুমি আর তোমারও অ্যান্সার এইরকমই হবে। তুমি চোখ বুঝে ডিরেক্টলি, আমি যেমন এখানে একবার ধরেছি সেখানে একবার ধরেছি, তুমি কি পরীক্ষা হলে এগুলি ধরবে? ধরবে না। তুমি এগুলি ধরে তো সময় নষ্ট হয়ে যাবে। তুমি ডিরেক্টলি সঙ্গে সঙ্গে প্রথমেই ভাববে ছোট কোনটা, ও এটা তার বাইরে, আউটসাইডে। যদি কখন একটা সাউথ একটা নর্থ আনলাইক থাকলে, যদি আবার নর্থ থাকে, নর্থ থাকে, সাউথ থাকে, তখন গল্প আরেক রকম। তাহলে ছোটটার কাছে হবে কিন্তু আউটসাইডে হবে। পরিষ্কার? হোপসো মোটামুটি এই ধরনের একটা প্রবলেম আসলে পারবে, একদমই কঠিন না, কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবারে আরেকটা এর কাছাকাছি ধরনের নিউমেরিক্যালস করছি, যাতে এই ধরনের নিউমেরিক্যালস আসলে তুমি না আটকাও। সেকেন্ড নিউমেরিক্যালটা হচ্ছে 2 নম্বর, আজকের 2 নম্বর আর কি। 2 like poles, five ampere meter and 20 ampere meter are 1 meter apart. At which point on the line, at which point on the line joining the 2 poles field will be 0. এবার কিন্তু আনলাইক না, আনলাইক পোল না, দুটি লাইক পোল। দুটো যদি লাইক পোল হয়, একটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার মিটার, আরেকটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার মিটার। এটা হচ্ছে তাদের জয়েনিং লাইন। এর উপরে কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে? আমি ধরলাম এই পয়েন্টে। তুমি বলবে কি করে বুঝলেন? যদি এই পয়েন্টে আমি একটা মনে মনে হাইপোথেটিক্যাল ইমাজিনারি একটা নর্থ পোল রাখি, সেই নর্থ পোলটাকে ধরো সে যদি সাউথ হয়, দুইটাই সাউথ ভাবলাম আমি, অসুবিধা নেই। আর তুমি দুইটা নর্থও ভাবতে পারো, অসুবিধা নেই। ইফ ইট ইজ এ সাউথ পোল, আর মনে মনে এখানে একটা তুমি ইমাজিনারি নর্থ পোল রাখবে, ইউনিট নর্থ পোল, তাকে সে কি করবে? টান দেবে। দূর থেকে এই সাউথও ওকে টান দেবে। ও দূরে আছে কিন্তু সাইজটা ভালো আছে, তার মানে টানটা ভালো দিতে পারবে। ও কাছে আছে কিন্তু ছোট, সে তত ভালো অ্যাট্রাকশন করতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? কাছে থাকাতে তার অ্যাট্রাকশনটা যেমন এক্সপেক্ট করা যায়, দূরের থেকে বড় যেটা, তার অ্যাট্রাকশনটা হতে পারে। আর তো কোনো অপশন নেই, এদিকে পসিবল না, এদিকেও পসিবল। তুমি ভাববে স্যার এইদিকে পসিবল না কেন? দুইটাই যদি সাউথ পোল হয়, এটাকে যে এখানে যদি আমি নর্থ পোলটাকে রাখি, ইউনিট নর্থ পোলটাকে, এই নর্থ পোলটাকে সে টান দেবে, ও টান দেবে, তার মানে দুইটা ফোর্স তো একই দিকে। নিউট্রালাইজ করা, ব্যালেন্স করার কোনো স্কোপ নেই।
তো যখন দুটো লাইক পোল থাকবে তাদের মাঝখানের কোনো পয়েন্টে ফিল্ড 0 হবে। আমি ধরলাম লেট এট এ ডিস্টেন্স, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু লিখতে হবে। হট করে আমি একটা অঙ্ক কষে নিলাম, এরকম ভাবে সংখ্যা বসিয়ে স্যার রেজাল্ট হতো, এরকম বললে কিন্তু মুশকিল। এজন্য আমি ইচ্ছে করে ল্যাঙ্গুয়েজটা লিখছি। লেট এট এ ডিস্টেন্স এক্স from 5 ampere meter, the field will be 0. Therefore ওইখান থেকে ডিস্টেন্সটা কত হবে? Therefore this distance from 20 ampere meter will be কি হবে? 1 minus x মিটার। তাহলে এখানে চোখ বন্ধ করে আমি লিখি therefore এটার জন্য এখানে ফিল্ড μ0/4 পাই 5 divided by x square ইকুয়াল টু, এটার জন্য এখানে ফিল্ড μ0/4 পাই 20 divided by 1 minus x whole square। এটারও মিটার আছে, সেটাও মিটারে আছে। এটাও অ্যাম্পিয়ার মিটার পোল স্ট্রেংথ, এটাও অ্যাম্পিয়ার মিটার পোল স্ট্রেংথ, কোনো ইউনিটের কোনো সমস্যা নেই। এটা কাটলাম, আর 5 দিয়ে এটাকে ডিভাইড করলাম, 4 আসে। দুই দিকে রুট করো, এই দিকটায় আসবে 1/x, এদিকে আসে 2/1 minus x, 2x equal to 1 minus x, therefore x equal to 1/3। তোমার উত্তর হবে therefore at a distance of 1/3 meter from 5 ampere meter pole and 2/3 meter from 20 ampere meter pole, the magnetic field intensity will be 0. The magnetic field intensity will be 0. Very important. এই ধরনের একটা অঙ্ক আমরা এক্সপেক্ট করতে পারি বোর্ড এক্সামে। ঠিক আছে, তাহলে যদি লাইক পোল হয়, চোখ বুঝে তোমার কনসেপশন ধরে নেবে তুমি, ওদের মাঝখানে কোনো বিন্দুতে কোনো পয়েন্টে ফিল্ড 0 হবে। আর আনলাইক যদি হয়, তাহলে ছোটটার কাছে কিন্তু বাইরে হবে, ছোটটার কাছে কিন্তু বাইরে হবে। পরিষ্কার? তাহলে আশা করি যদি এইরকম ধরনের প্রবলেম তোমার সামনে আসে, তুমি করতে পারবে। আচ্ছা, এই যে পোল, ম্যাগনেটিক পোল, তার পোল তৈরি করার সবচেয়ে সহজ প্রসেস কি জানো? কারেন্ট পাস করে। যদি আমি কারেন্ট পাস করি কোন একটা লুপের মধ্য দিয়ে, তাহলে কিন্তু সে একটা পোলের মতো বিহেভ করে। এইদিকে একটা পোল হবে, ওইদিকে একটা পোল হবে। ইফ ইউ হ্যাভ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, তাহলে কিন্তু পোল জেনারেট করে, নর্থ পোল সাউথ পোল। সেই পোলের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে? নেক্সট প্রশ্ন লেখো। আমরা থিওরিতে চলে যাচ্ছি এবার। আবার নিউমেরিক্যালসটা করলাম, এগুলো থিওরি আবার আলোচনা করে নিই, যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস। যতটুকু পারি গল্প করে নেবো আর কি। প্রশ্নটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ফর এ
কারেন্ট ক্যারিং লুপ। ধরো আমার কাছে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ আছে এইরকম। এটা হচ্ছে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ যার মধ্যে কারেন্টটা এইভাবে যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমি রাইট হ্যান্ডের ফিঙ্গারগুলিকে কার্ল করি অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট এইভাবে, তাহলে থাম্বটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন দেখাবে। থাম্বটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন দেখাবে। তাহলে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হবে এই দিকে, যেটাকে আমরা এম দিয়ে লিখি। আবার আমরা জানি বা শিখেছি, গতকালকে আর আগের দিনও গল্প করেছি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা সাউথ থেকে নর্থের দিকে। তার মানে নিচে নর্থ আর উপরে সাউথ। তাহলে আমার কাছে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, যদি কোনো সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ থাকে, কারেন্টের ডিরেকশনে আমি রাইট হ্যান্ড থাম রুল অনুযায়ী আমি ফিঙ্গারগুলিকে কার্ল করব। ইফ দ্য কার্ল ফিঙ্গার ইন্ডিকেটস, কার্ল ফিঙ্গার যদি ইন্ডিকেট করে কি, দ্য ডিরেকশন অফ কারেন্ট, দ্য থাম্ব ডাইপোল মোমেন্টের, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন দেখাবে। এইরকম শর্ট কোশ্চেন আসতে পারে, নিচ থেকে উপর দিকে, সাউথ থেকে নর্থের দিকে। ঠিক আছে, এবার তোমাকে বললো একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য বা একটা বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলি কেমন হয়। আমরা অনেক কিছু বার ম্যাগনেট গল্প করলাম। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের, সরি, বার ম্যাগনেটের জন্য লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ইন্ডাকশন লাইন যেগুলিকে আমরা বলি, সেগুলি কেমন। ম্যাগনেটিক ডাইপোল বা ধরো একটা বার ম্যাগনেটই লিখি, ড্র the lines of force for a magnetic for a bar magnet দিয়ে দিই, ডাইপোলও হয় বার ম্যাগনেট। দেখো এবার ধরো আমার কাছে একটা এরকম বার ম্যাগনেট আছে, তার একটা থাকবে নর্থ পোল, আর একটা থাকবে সাউথ পোল। আউটসাইড অফ দ্য ম্যাগনেট লাইন্স অফ ফোর্স গুলো এমন হবে, এমন হবে, এমন হবে। এটা আউটসাইড। আবার ইনসাইডে কি হবে, এইরকম, এইরকম। মানে এই এই কেউ কাউকে দেখো একটা লাইন্স অফ ফোর্স আরেকজনকে ইন্টারসেক্ট করে নাই। যদি নর্থ থেকে বের হয় এইরকম, সাউথে গিয়ে ঢুকলো, আবার এখানের সাউথ থেকে নর্থের দিকে এরকম যাবে। তাহলে দিজ আর দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস আর ইন্ডাকশন লাইন ডিউ টু এ বার ম্যাগনেট। ঠিক আছে, এরকম গুছিয়ে তুমি আঁকতে পারো এরকম। ঠিক আছে,
এবার যদি প্রশ্ন করে একটা আইসোলেটেড নর্থ পোল, দো ইট ইজ নট পসিবল, ধরো আমরা ভাবলাম একটা ইমাজিনারি আইসোলেটেড নর্থ পোল আছে আর একটা সাউথ পোল আছে, আইসোলেটেড, ওদের জন্য লাইন্স অফ ফোর্স গুলো কেমন হবে? নেক্সট প্রশ্ন আমাদের, ড্র দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস ফর এন আইসোলেটেড north and সাউথ পোল, আইসোলেটেড নর্থ এন্ড সাউথ পোল। যদি আমার কাছে এরকম একটা নর্থ পোল থাকে, ম্যাগনেটিক নর্থ পোল, তার জন্য লাইন্স অফ ফোর্সগুলি কেমন হবে? লাইন্স অফ ফোর্স সবসময় সারফেস থেকে নর্মালি বেরোয়, এরকম ভাবে ও নর্মালি বেরোবে, ঠিক আছে? আর সাউথ পোল হলে লাইন্স অফ ফোর্স গুলো এরকম ঢুকবে, এরকম ঢুকবে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে সারফেস থেকে ম্যাগনেটাইজড যদি হয়ে যায় কোনো একটা সারফেস, তার থেকে যে লাইন্স অফ ফোর্স গুলি বেরোয় ওই সারফেস থেকে ওরা কিন্তু পারপেন্ডিকুলারলি বেরোয়। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো সারফেস থেকে পারপেন্ডিকুলারলি বেরোবে, ঠিক আছে? এইরকম আইসোলেটেড, আমরা ম্যাগনেটিক ইলেকট্রোস্ট্যাটিক্সের বেলাও পড়েছিলাম। এখানে অনেক সময় একটা শর্ট কোশ্চেন যদি দেয়, যেন দুটো এরকম আইসোলেটেড পোল দিল, ওদের মাঝখানে কিভাবে লাইন্স অফ ফোর্স গুলি আঁকবে। এবার যদি বলে টু লাইক পোলস আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স, টু লাইক পোলস are separated by a distance. Find out the, কি বলবো, draw the magnetic lines of forces for them. প্রশ্ন আমি পড়ছি ভালোভাবে শোনো। Two like poles are separated by a distance. Draw the magnetic lines of forces for them. এবার দেখো, এখানে যদি একটা নর্থ পোল থাকে, এখানে যদি আরেকটা নর্থ পোল থাকে, এই নর্থ থেকে লাইন্স অফ ফোর্স গুলো বেরিয়ে, এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে, এখান থেকে, এখান থেকে, এইভাবে এইভাবে যদি নর্থ হয় আর কি, এরকম ভাবে ওরা ছুটবে। কেউ কিন্তু একজন একজনকে ইন্টারসেক্ট করবে না। নো লাইন্স অফ ফোর্স উইল ইন্টারসেক্ট ইচ আদার, এইরকম ভাবে। এখানে একটা জায়গা থাকবে যেখানে ওর জন্য লাইন্স অফ ফোর্স যাবে না, ওর জন্য লাইন্স অফ ফোর্স আসবে না। এই জায়গাটার নাম হচ্ছে নিউট্রাল পয়েন্ট, যেখানে কোনো লাইন্স অফ ফোর্স যেতে পারে না। যে জায়গাটায় ওর জন্য লাইন্স অফ ফোর্স, এর জন্য লাইন্স অফ ফোর্স নেই, তার মানে ওই জায়গায় ফিল্ড জিরো, এটাকে বলে নিউট্রাল পয়েন্ট। একটা পয়েন্ট থাকবেই ইন বিটুইন দ্য টু পোলস, যেখানে কোনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতে পারবে না, ওই পয়েন্টটাকে বলে নিউট্রাল পয়েন্ট। ক্লিয়ার? এবারে আমরা নেক্সট যাচ্ছি, একটা এক্সপ্রেশন বার করব টর্কের। যখন কোনো একটা ম্যাগনেটিক ডাইপোলকে
ম্যাগনেটিক ফিল্ডে রাখা হবে, ইউনিফর্ম ফিল্ডে। প্রশ্নটা এরকম। নেক্সট কোশ্চেন আমাদের, নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট দ্য torque acting on a magnetic dipole. Find out the torque acting on a magnetic dipole placed in a uniform magnetic field. Find out the torque acting on a magnetic dipole placed in a uniform magnetic field. তার মানে এখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ফিল্ডের মধ্যে একটা এরকম ভাবে বার ম্যাগনেট রাখা আছে, যার এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে তার অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস। এটা সাউথ পোল। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোনটা? সাউথ থেকে নর্থের দিকে, মানে এই দিকে। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ফিল্ড বি এর সঙ্গে কত অ্যাঙ্গেল করলো? থিটা। ওকে, থিটাটা এখানে লিখলাম, থিটা। তাহলে এই নর্থ পোলে আর এই সাউথ পোলে এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ফোর্স অ্যাপ্লাই করবে। ম্যাগনেটিক ফিল্ড এরকম, এই যে এরকম লাইন্স অফ ফোর্স, মানে কি এই দিকটায় বড় একটা নর্থ পোল আছে, এই দিকটায় বড় একটা সাউথ পোল আছে। এই জন্যই তো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এরকম। তাহলে এই যে নর্থ পোল, সেই নর্থ পোলটাকে কি করবে? ধাক্কা দেবে, এইদিকে ধাক্কা দেবে। কত ফোর্সে ধাক্কা দেবে? পোল স্ট্রেংথ ইন্টু বি। আর এদিকে নর্থ পোল এই সাউথ পোলকে কি করবে? নর্থ সাউথকে কি করে? টান দেবে। কত ফোর্সে? এই ফোর্সে। তাহলে দুটো ফোর্স, একটা এই ডিরেকশনে আর এই ডিরেকশনে, মানে এই একটা ডিরেকশন আর এটা হচ্ছে এটা ডিরেকশন, যাই আছে এই লাইনটা। সো দিস টু ফোর্সেস আর সেপারেটেড বাই ডিস্টেন্স nm, যেখানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে ডাইপোলটা আছে এখানে, তার লেংথ যদি আমি 12 ভাবি, তার লেংথ যদি আমি 12 ভাবি, তাহলে এখানে আমি কি লিখব? হিয়ার a magnetic dipole of length 12 and pole strength m is kept in a uniform magnetic field of strength b vector. At any instant of time, the magnetic dipole moment
makes an angle theta with the direction of the field. The force acting on the North Pole is mb and that of the South Pole is mb. These two forces are opposite in direction but equal in value and acting at the two different points of the bar magnet. তাহলে আমি শিখলাম এখানে কি জানলাম, দুটো ম্যাগনেটিক পোলের মধ্যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যাদের ভ্যালু সমান, যারা অপোজিট ডিরেকশনে কাজ করছে এবং দুটো ডিফারেন্ট পয়েন্টে। তাহলে টর্ক ডেভেলপ করার জন্য যা যা কন্ডিশন প্রয়োজন, all the conditions are fulfilled here. Two forces are acting, having equal values. They are acting at two different points and in anti-parallel way. So they will produce a torque. তার মানে এই ডাইপোলের উপরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড একটা স্ট্রং টর্ক অ্যাপ্লাই করবে। সুতরাং টর্কটা হবে কতদূর? Therefore torque acting on the dipole tau equal to either force, যে কোনো একটা ফোর্সের ভ্যালু into perpendicular distance between the two forces. তাহলে আইদার ফোর্সের ভ্যালু কত? যে কোনো একটা ফোর্সের ভ্যালু mb, ভেক্টর সাইন দিলাম, ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হলো nm। এবার এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও কিন্তু থিটা। Therefore tau equal to mb into nm কত হবে বসাতে হবে। দেখো এখানে nsm ট্রায়াঙ্গেল থেকে nm by ns equal to কিন্তু sin theta, nm by ns equal to sin theta, nm equal to ns হলো 12 ns। আচ্ছা লিখি এখানে, পরে আবার কনফিউজ না হয়ে যাও, ইন্টু sin theta, nm equal to ns টা হচ্ছে 12 sin theta, 12 sin theta। Therefore tau equal to m into 12, m into 12 এটা কি বলে? m into 12 কে বলে মানে পোল স্ট্রেংথ ইনটু ডাইপোল লেংথ, এটাকে বলে ক্যাপিটাল M। b sin theta। যদি ভেক্টর ফর্মে লিখি, ইন ভেক্টর ফর্ম tau vector equal to m cross b। যেহেতু sin theta আছে তাহলে ক্রস লেখা যায়। যদি এখানে cos theta থাকতো তাহলে কিন্তু আমি ক্রস লিখতে পারতাম না। আমি জানি a cross b equal to ab sin theta সঙ্গে n ক্যাপ থাকে, এখানে sin theta থাকাতে আমি লিখতে পারি ভেক্টর m ক্রস
ভেক্টর বি। তাহলে লিখব দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টর্ক অ্যাক্টিং অন দ্য ম্যাগনেটিক ডাইপোল প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তোমাকে যদি বলে যে টর্ক কখন হাইয়েস্ট হবে, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তখন টর্ক হবে টাউ ইকুয়াল টু এমবি। থিটার ভ্যালু 90 ডিগ্রি কখন হবে? যদি ম্যাগনেটিক ফিল্ডটা এরকম থাকে আর ডাইপোলটাকে আমি এরকম রেখে দিলাম ফিল্ডের মধ্যে, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ওদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, হাইয়েস্ট টর্ক হবে তখন। পারপেন্ডিকুলার ডিরেকশন থাকলে টর্কের ভ্যালু হয় হাইয়েস্ট। ঠিক আছে, তাহলে ব্যাপারটা পরিষ্কার। এইখানে যে টাউ এর সঙ্গে ভেক্টর এম এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ক্রস প্রোডাক্ট করে যা পাওয়া যায়, ক্রস প্রোডাক্টে যাকে পাওয়া যায় তারও তো ডিরেকশন থাকে, সে স্কেলার হয় না, সে ভেক্টর হয়, তার সঙ্গে কিন্তু তার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার টর্কের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেলও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম এক্সপ্রেশন অফ টর্ক on a magnetic dipole placed in a uniform magnetic field. এবার আরেকটা এক্সপ্রেশন বার করব। প্রশ্নটা হবে find out the energy stored in a magnetic dipole placed in a uniform magnetic field. তুমি একটা ম্যাগনেটিক ডাইপোলকে ইউনিফর্ম ফিল্ডের মধ্যে এইভাবে বসিয়েছো, তার মধ্যে কত এনার্জি স্টোর করানো যেতে পারে তার এক্সপ্রেশনটা কি হবে? তোমার প্রথম ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। প্রথমে লিখবো আমি কি লিখবো, মানে কনসিডার a magnetic dipole of pole strength small m of each pole and a dipole length 12 is placed in a uniform magnetic field. Stop. At any instant of time, the magnetic dipole moment makes angle theta with the magnetic field. Therefore, torque acting on the dipole, এটা কত হবে? mb sin theta. If the dipole rotates, যদি ডাইপোলটাকে ধরো এই আরেকটু ঘোরাই, তাহলে থিটা থেকে আরেকটু সরিয়ে নিলাম। If the dipole rotates by a small angle d theta, then the work done during this rotation dw equal to tau into d theta, dw equal to mb sin theta d theta. Therefore, total work done during the rotational displacement or angular displacement দিয়ে দিলাম 0 to theta. Therefore, total language লেখা উচিত। Therefore, total work done during the angular displacement
0 to থিটা, কমাদের নিচে লিখলে ইন্টিগ্রেশন তো এই দিকটা ইন্টিগ্রেশন দেবে, এটা হবে 0 to w, আর এই দিকটা হলো, এটা যদি ঘোরাই 0 to এরকম ঘোরালাম, তাহলে থিটাই দিলাম, তাহলে এটা ইন্টিগ্রেশনটা 0 to w dw, এটা mb-টা বাইরে চলে যাবে। এটা কনস্ট্যান্ট, তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ভ্যালু কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন হবে কার? তার। তাহলে এটা দেয়ারফর এটা ইন্টিগ্রেশন করলে কত হয়? w, আপার লিমিট লোয়ার লিমিট যদি বসানোর চেষ্টা করো, এই সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন, সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা 0 to থিটা, therefore w minus 0 equal to mb, মাইনাসটা তো ব্র্যাকেটের ভিতরে আছে, এটা বাইরে বার করে নিলাম, cos থিটা মাইনাস, এটা 0 to থিটা না দিয়ে লিমিটটা ধরো শুরুতে, ধরো এটা অ্যাঙ্গেলটা ছিল থিটা 1 আর এটা ছিল থিটা 2, এরকম ধরি, তাহলে চেহারাটা এক্সপ্রেশনটা ভালো আসবে আর কি। এটা থিটা 1 ধরি আর এটাকে থিটা 2 ধরি, তাহলে লিমিট টিমিটটা বসাতে ভালো লাগবে, এটা থিটা 1 এটা থিটা 2, তাহলে এখানে থিটা 1 মাইনাস থিটা 2 লিখলাম, তাহলে দাঁড়ালো w equal to মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলে mb cos theta 2 minus cos theta 1. This work done will store in the dipole. This work done will store in the dipole as the potential energy, magnetic potential energy. Therefore, potential energy stored in the dipole Pe equal to mb into cos theta 2 minus cos theta 1. যদি এমন হয় if theta 1 equal to শুরুতে 90 ডিগ্রি ছিল, হাইয়েস্ট টর্কের কন্ডিশনটা লিখছি, and theta 2 equal to theta, then potential energy equal to, if theta 1 equal to 90 ডিগ্রি, theta 2 equal to theta, এটা হবে mb সঙ্গে কত হবে এটা cos theta minus
cos 90 degree. Therefore P equal to cos 90 ভ্যালু 0 লেখার দরকার নেই, শুধু mb cos theta থাকবে। Therefore potential energy আমাদের U equal to cos theta যদি থাকে এটাকে কি লেখা যায়? যদি cos theta থাকে এটাকে স্পষ্ট লেখা যায় ভেক্টর m ডট ভেক্টর b, ভেক্টর m ডট ভেক্টর b। তাহলে আমার শুরু ল্যাঙ্গুয়েজটা আমি আবার বলছি, শোনো। কনসিডার এই যে বার ম্যাগনেট রাখলাম, প্রথমে লিখবে ধরি একটি ns একটি দণ্ডচুম্বক, তাকে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলো। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ভেক্টর বি। কোনো এক মুহূর্তে দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা গুণ আনত। এখন দণ্ডচুম্বকের উত্তর মেরুতে ক্রিয়াশীল বল mb ভেক্টর এবং দক্ষিণ মেরুতে ক্রিয়াশীল বল mb ভেক্টর পরস্পর সমান এবং বিপরীতমুখী ও দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে, ফলে উহারা একটি টর্ক সৃষ্টি করবে। সুতরাং দণ্ডচুম্বকের উপর ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়াল টু mb, তারপর লিখলাম ঘুরিয়ে ফিরে পেলাম সাইন থিটা, mb সাইন থিটা ডিরেক্টলি লিখলাম। এখন চৌম্বকটিকে ডি থিটা ক্ষুদ্র কোণে ঘোরানো হলে কৃতকার্য হবে ডিডব্লিউ ইকুয়াল টু লিখেছি টাও ইন্টু ডি থিটা, টাও এর ভ্যালু বসালাম, তারপর লিখলাম চৌম্বকটিকে থিটা 1 থেকে থিটা 2 কোণে বিক্ষেপ করতে গেলে মোট কার্য হবে, দুই দিকে ইন্টিগ্রেশন করলাম, করে শেষমেশ আমার এই চেহারা আসলো। ভেরি ইম্পর্টেন্ট। এখানে বোঝা গেল যদি কোনো সময় এমন হয় যে দণ্ডচুম্বক এর চৌম্বক ভ্রামক এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, দেখো এখানে যদি mb sin 90 হতো আর cos 90 হতো, cos 90 হলে 0, কোনো শক্তি সঞ্চিত হতো না, কোনো এনার্জি সঞ্চিত হতো না। পরিষ্কার? এই গেল আমাদের মোটামুটি ম্যাগনেটিজম চ্যাপ্টারের যতটুকু ডিসকাশন আমরা করতে পারলাম। আমরা ম্যাগনেটিজমে যে প্রশ্নগুলি পড়েছি, আমরা পড়েছি ম্যাগনেটিজমের কয়েকটা ডেফিনেশন, ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক লেংথ, পোল, ম্যাগনেটিক অ্যাক্সিস, ইকুয়েটর মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর, ম্যাগনেটিক ফিল্ড, এগুলি পড়েছি। তারপরে আমরা বললাম হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি যার ডিরেকশন সাউথ থেকে নর্থের দিকে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করে ক্যাপিটাল M ইকুয়াল টু স্মল m ইন্টু 12 তাও করলাম। তারপরে আমরা ম্যাগনেটিক ডাইপোলের অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করেছি, যেটা বেরিয়েছিল ভেক্টর বি ইকুয়াল টু শর্ট ডাইপোল যদি হয় μ0/4π 2m/r³। আর যদি ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরে করতাম তখন গিয়ে দাঁড়াতো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি B ইকুয়াল টু μ0/4π m/r³। যদিও দুই কেসে ডাইপোলটাকে আমরা ছোট ডাইপোল হিসেবে ভাবছি, আর যদি বড় ডাইপোল হয় এক্সপ্রেশনটা একটু বড় হয়। তারপরে আমরা দেখেছি টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল কি কি।
টর্ক অ্যাক্টিং অন ডাইপোল টাউ ইকুয়াল টু এম বি সাইন থিটা, আর ভেক্টর হিসেবে যদি লিখি টাউ ভেক্টর ইকুয়াল টু ভেক্টর এম ক্রস ভেক্টর বি। আবার দেখলাম এনার্জি স্টোরড ইন দ্য ডাইপোল, এটা যদি বার করতে যাই সেটার বেলায় পাই আমরা ইউ ইকুয়াল টু ভেক্টর এম ডট ভেক্টর বি। এনার্জি তো স্কেলার, এই জন্য ডট প্রোডাক্টের জায়গায় পাওয়া যায়, এনার্জি পাওয়া গেছে, স্কেলার হবে। ঠিক আছে, এবার আর এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল ডিসকাশনের মতো কিছু নেই। ঠিক আছে, তাহলে আমরা এই থার্ড ইউনিটের আগের সেশন আর এখনের সেশন মিলে কিন্তু থিওরিটিক্যাল ডিসকাশন টোটালি কমপ্লিট করলাম। যদি দুই একটা নিউমেরিক্যালস করা যেত তাহলে আরো ভালো লাগতো। হলে তো যেগুলি আমরা করিয়েছি সেই নিউমেরিক্যালসগুলি তোমরা সিনসিয়ারলি দেখবে, প্রত্যেকটা নিউমেরিক্যালসে প্র্যাকটিস করবে। যেগুলি আমরা করেছি দিজ আর মোস্ট ভাইটাল, এর কাছাকাছি নিউমেরিক্যালসগুলি ঘাটাঘাটি করো। আর নোটসগুলো বানানোর সময় খুব সিনসিয়ারলি একাধিক বই দেখো। প্রথমে একটা বই থেকে ডিপলি পড়ো, রিডিংটা পড়ার পর তারপরে আরেকটা বইয়ের সঙ্গে একটু কম্প্যারিজন করো। যদি দুটো বইয়ের কম্প্যারিজন করে একবার নোটস বানিয়ে ফেলো তাহলে কিন্তু আর দ্বিতীয়বার পড়তে হবে না অনেক দিন। ঠিক আছে, আর শেখার পর যখন নোটসটা করবে তখন শেখার পর ট্রাই টু রাইট মিনিমাম ওয়ান্স, একবার করে লিখবার, মুখস্থ লিখবার চেষ্টা করতে হবে। তাহলে ফিজিক্সের যেই মানে ধরো ভীতিটা আছে যে লিখলাম আর শিখলাম, ভালো শিখলাম, পরীক্ষা হলে গিয়ে ভুলে গেলাম, কিছুই মনে রাখতে পারলাম না, সেই প্রবলেমটা থাকার কথা নয় আর কি। সো তোমাদের সঙ্গে সেকেন্ড সেশনে আমরা যেটুকু শেষ করলাম, পরে যদি সুযোগ হয় তাহলে আমরা আবারও নতুন চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব। সবাই খুব ভালো থাকবে এবং ফিজিক্সের একটা একটা চ্যাপ্টার করে, এখন আমরা থার্ড ইউনিট শেষ করেছি, তারপরে তোমরা ফোর্থ ইউনিটকে টাচ করো, করে রিডিং পড়তে পড়তে এক একদিন এক একটা টপিককে ধরো। সবগুলি টপিকে যে টিচার পড়িয়ে দিতে হবে, নট লাইক দ্যাট। তুমি পড়তে পড়তে গেলেও দেখবে অনেকগুলি তুমি নিজেই পারো, হয়তো কোথাও কোথাও তোমার একটু বিশেষ খটকা লাগতে পারে আর কি। যেটা খটকা লাগে যেটা রেখে দাও, পরে টিচারের সঙ্গে যখন সুযোগ হয়, যেভাবে সুযোগ হয় তখন আর ইন্টারাকশনে যাবে আর কি। তাহলে আজকে আমাদের এখানে আলোচনা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে এই সময়টাকে কাজে লাগাবে, এই কথা বলে আজকে এখানে ছাড়ছি তাহলে। ঠিক আছে।